ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এইচএস এক্সাম দিতে যাচ্ছ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2019 সালের ইংরেজি গ্রামারের কোশ্চেন এবং আনসার সলভ করে দিলাম এবং তার পাশাপাশি এক্সপ্লেন করে দিলাম। অবশ্যই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যাদের, তাদের জন্য এই কোশ্চেন আনসারগুলো সলভ করে দিলাম। তোমরা দেখে নেবে এবং তার পাশাপাশি বোঝবার চেষ্টা করো। ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্টেডের এখানে যেমন ডাইরেকশন দেওয়া আছে, ব্র্যাকেটে যেমন ইনস্ট্রাকশন দেওয়া আছে, তেমনি করে গ্রামারগুলো সলভ করতে হয়। কোশ্চেন নাম্বার 1, I don't intend to give up what I have. Use the underlined word as a noun and rewrite. কি বলছে? Use the underlined word, এই যে আন্ডারলাইন্ড শব্দটা আছে ইন্টেন্ট, এটাকে ইউজ করতে হবে অ্যাজ আ নাউন হিসেবে ইউজ করতে হবে, অ্যান্ড রিরাইট, সেন্টেন্সটিকে আবার লিখতে হবে। তাহলে আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি আছে? আই ডোন্ট ইন্টেন্ড। আই ডোন্ট ইন্টেন্ড। দেখো, আই আছে সাবজেক্ট, ডোন্ট এই ডুটা হলো একটি ভার্ব, আর ইন্টেন্ট আরেকটি ভার্ব। বোঝাই যাচ্ছে এটা নেগেটিভ সেন্টেন্স, ডোন্ট বা ডু নট, এবং নেগেটিভ সেন্টেন্সে ডুটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করে এবং সে মেইন ভার্বকে সাহায্য করে। তাহলে ডু হলো অক্সিলিয়ারি ভার্ব এবং ইন্টেন্ট হলো মেইন ভার্ব। একটা কথা আমি তোমাদের বারবার বলি যে একটি সেন্টেন্সের মেইন ভার্বটি হলো তার নিউক্লিয়াস। মেইন ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হয় না। এক্ষেত্রে আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ, এইটুকু হলো একটি সেন্টেন্স, আর হোয়াট আই হ্যাভ এটি আরেকটি সেন্টেন্স, যেটা হোয়াট দিয়ে লিঙ্ক হয়েছে, ক্লজ হয়ে গেছে। আসলে ক্লজগুলো একটা সেন্টেন্সের মতোই। যাই হোক, তাহলে ইন্টেন্ট এটি, এই ভার্বটিকে যদি আমরা নাউনের মতো ব্যবহার করি, এটাকে যদি নাউনে রূপান্তরিত করি, তাহলে বুঝতেই পারছো ভার্ব থাকছে না। এই জায়গায় সে ভার্বের কাজটা যে করছে, সে নাউন হয়ে গেলে ভার্বের কাজটা কে করবে? কারণ ভার্বটাই তো সেন্টেন্সের নিউক্লিয়াস। এইখানে আমাদের কি করতে হবে? ইন্টেন্টটাকে নাউন করলে এখানে একটা ভার্ব দিতে হবে, তা নাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো প্রথম কথা হলো ইন্টেন্ট, এটার নাউন ফর্মটা কি? এটাকে নাউন হিসেবে ব্যবহার করলে এর নাউন ফর্ম সেটা কি, সেটাকে ঠিক করতে হবে। না, ইন্টেন্ডের নাউন ফর্ম হলো ইন্টেনশন। আর এখানে তাহলে একটা সাবস্টিটিউট ভার্ব আমাদের দিতে হবে। তাহলে কীরকম করে হচ্ছে দেখো নিচে আনসারটা, আই হ্যাভ নো ইন্টেনশন। এই যে ডু নট আছে, ডুটা উঠে গেল, কারণ ডুটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য হেল্প করছিল। যেহেতু আমরা সাবস্টিটিউট ভার্ব হ্যাভ দিলাম, কাজে ডু এর প্রয়োজন রইল না,
আর ডু এর পরে যেমন নট বসে, হ্যাভের পর নট বসবে না, নো বসবে। আই হ্যাভ নো ইন্টেনশন টু কিপ আপ হোয়াট আই হ্যাভ। আর টু কিপ আপ হোয়াট আই হ্যাভ এই জায়গার মধ্যে কোনো চেঞ্জ আসছে না, শুধু আই ডোন্ট ইন্টেন্ড এইটুকু জায়গার মধ্যেই পরিবর্তনটা আসছে। আই ডোন্ট ইন্টেন্ড, তাহলে এইটুকু কি হচ্ছে, আই হ্যাভ নো ইন্টেনশন। দ্য জার সেড, কোশ্চেন নাম্বার 2 এ আসলাম। দ্য জার সেড, আই কাম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। তো চলো দেখে নিই আমরা কি আছে। দ্য জার সেড, জার বললেন, আই কাম টু ইউ ওয়াইস ম্যান, আমি আপনার কাছে এসেছি। ওয়াইস ম্যান, ওয়াইস ম্যানকে বলছেন, ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, আমার কোয়েশ্চেনের আনসারের জন্য। তো এটা ইনডাইরেক্ট স্পিচ করার আগে দেখে নেব এটা কি সেন্টেন্স। এই যে কোটেশনের মধ্যে যেটা আছে ইনভার্টেড কমার মধ্যে, এটা কি ধরনের সেন্টেন্স সেটা আমরা দেখে নেব। আই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ আছে। সাবজেক্ট দিয়ে শুরু, ফুল স্টপ দিয়ে শেষ, অতএব এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। আই কাম টু ইউ ওয়াইস ম্যান ফর এন আনসার টু মাই কোয়েশ্চেন্স। হ্যাঁ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সাবজেক্ট আছে আই, কাম হচ্ছে ভার্ব, এইটুকুই, আর কিছু নেই। মানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এই তো, খুবই সাধারণ। ফর এন আনসার টু মাই কোয়েশ্চেন্স, তো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট। এটা প্রশ্নবোধক নয়, কোয়েশ্চেন নয়, এটা ইম্পারেটিভ সেন্টেন্স নয়, আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, প্রার্থনা এরকম বোঝাচ্ছে না। এটা দিয়ে কোনো বিষয় প্রকাশ হচ্ছে না, এক্সক্লামেটরি সেন্টেন্সও নয়। তাহলে কি করব, দি জার এর পরে যে সেট আছে, সেটটাকে আমরা সেট রাখতে পারি অথবা আমরা টোল্ড রাখতে পারি। তো দি জার কাকে বললেন কথাটা সেটা এখন দেখতে হবে। সেটা হচ্ছে ওয়াইস ম্যানকে অ্যাড্রেস করে তিনি কথাটা বলছেন, অর্থাৎ কথাটা তিনি বলছেন ওয়াইস ম্যানকে। আর আই প্রোনাউনটি হচ্ছে, প্রোনাউনগুলো আমরা একটু দেখে নিই, কারণ প্রোনাউনগুলো তো চেঞ্জ করতে হবে। আই হচ্ছে ফার্স্ট পারসন, আমি করে বলছেন কে, স্পিকার, যা। ইউ, ইউ প্রোনাউনটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা স্পিকার যাকে বলেন তাকে, তার পরিবর্তে ইউ ব্যবহার করে। কাজে ইউটা হলো এখানে যার কথা বলছেন কার সাথে তাকে ইউ বোঝাচ্ছে, অর্থাৎ ওয়াইসম্যানকে বোঝাচ্ছে। মাই, এটাও ফার্স্ট পারসন, তাহলে আই এবং মাই এ দুটো ফার্স্ট পারসন, এগুলো হচ্ছে স্পিকার বা যারকে বোঝায়। হয়ে গেল, আমরা প্রোনাউনটাকে বুঝে গেলাম। এরপর আমরা টেন্সের বিষয়টা ভাববো। সেড, এই ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স, এটাকে রিপোর্টিং করব, রিপোর্টিং ভার্ব বানাবো আমরা। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সেই হবে। আর তাহলে ইনভার্টেড কমার মধ্যে যেটা ভার্ব আছে সেটাও কিন্তু এখানে টেন্সের চেঞ্জ হবে। কাম, এটা প্রেজেন্ট ফর্ম আছে, অতএব এটা পাস্ট টেন্স চলে যাবে। তো চলো আনসারটা আমরা লিখি। দ্য জার টোল্ড, আমরা টোল্ড করলাম সেটটাকে, এবং কাকে বললো, ওয়াইসম্যানকে বললো, দি ওয়াইসম্যান। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টটাকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় আমরা যে লিঙ্কার দেব সেটা হলো দ্যাট। দ্যাট, এবার আই থেকে কাজ শুরু করবো আমরা, প্রোনাউন থেকে। আই, আইটার পরিবর্তে আমরা কি লিখবো, দ্যাটের পরে আইটা হচ্ছে যার,
অতএব আমরা কি দেব, জারের পরিবর্তে হি। কাম টু ইউ, কাম টু ইউ, তাহলে কামটা হয়ে যাবে কেম, এটাকে আমরা কেম করলাম, কেম টু হিম। তারপরে ফর এন আনসার টু মাই কোশ্চেনটা, মাই কোশ্চেন, মাইয়ের জায়গা হয়ে যাবে হিস। তাহলে এই হয়ে গেল আনসার। দিজ আর told the wise man that he came to him for an answer to his question. Question number 3. The man would have attacked you. Change the voice. ভয়েস চেঞ্জ করব, তাহলে এই অংশটা কোশ্চেনটা কি ভয়েসে আছে সেটা দেখব। দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ এখানে প্যাসিভ ভয়েস এটা কেন বলবো না, কারণ প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটা হলো, বৈশিষ্ট্যটা হলো এখানে বিভাব থাকবে, বিভাব থাকবে এবং বিভাবের পরে পাস্ট পার্টিসিপল থাকবে। তো এখানে দেখো কোনো বিভাব নেই, কোনো বিভাব নেই, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। আর এটাকে প্যাসিভ করার জন্য আমরা প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলোকে আলাদা করব। দি ম্যান হলো সাবজেক্ট, উড হ্যাভ অ্যাটাকড এই অংশটা হলো ভার্ব, ইউ হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট আন্ডারলাইন করা আছে, উড হ্যাভ অ্যাটাকড ভার্ব, ইউ হলো অবজেক্ট। তো এখানে এতগুলো ভার্ব কেন? উড হ্যাভ অ্যাটাকড, এই কথাটা তোমরা একটু মনে রেখো যে পরপর যদি একের বেশি ভার্ব থাকে তাহলে মানে মেইন ভার্বটি সবার শেষে থাকবে আর তার আগে থাকবে তার সাহায্যকারী ভার্বগুলো। এখানে উড একটি ভার্ব, হ্যাভ আরেকটি ভার্ব, অ্যাটাকড শেষ ভার্ব। তো অ্যাটাকটা হলো এখানে মেইন ভার্ব, হ্যাভ এবং উড এ দুটো হলো সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলিয়ারি ভার্ব। তো চলো আমরা এটাকে প্যাসিভ করব। প্রথমে ইউ অবজেক্ট, এটাকে সাবজেক্ট করে নিচ্ছি ইউ। তারপর উড হ্যাভ, এটাকে আমরা ঠিক রাখবো উড এবং হ্যাভ। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য বি ভার্ব ছাড়া তো হবে না, আমরা বি ভার্বকে নেব। তো বি ভার্ব তোমরা জানো বিই বি, বি নিজেই ব্যবহার হয় কোথাও কোথাও, কোথাও বি ভার্বের সাথে আইএনজি করে বিই আইএনজি বিং হয়, কোথাও বি ডাবলইএন বিন হয়, কোথাও এম হয়, ইস হয়, আর হয়, ওয়াজ হয়, ওয়ার হয়। এখানে আমরা তাহলে কি দেব? তো বি ভার্ব সেও কিন্তু সাহায্য করছে এবং সবাই সাহায্যকারী যে ক্রিয়াগুলো আছে, অক্সিলিয়ারি যে ভার্ব আছে, হেল্পিং ভার্ব যাদের বলছে, তার সবসময় মেইন ভার্বটাকে হেল্প করে। তো বি ভার্বও সে কিন্তু মেইন ভার্বটাকে হেল্প করবে। তো কিভাবে হেল্প করবে? তো সে মেইন ভার্বের যে ফর্ম আছে, রূপ আছে, সেটাকে গ্রহণ করে মেইন ভার্বটাকে রিলিজ করবে। তারপর মেইন ভার্বটা যা খুশি ফর্ম নিতে পারবে। তাহলে মেইন ভার্বটা কি ফর্মে আছে? দেখো হ্যাভ, গ্রামাটিক্যাল রুলস হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে সবসময় পাস্ট পার্টিসিপল বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড।
কাজেই এটা পাস্ট পার্টিসিপল আছে। তো এই যেহেতু পাস্ট পার্টিসিপল আছে, বি ভার্ব যখন একে হেল্প করতে আসছে, অ্যাটাক্ট তাকে হেল্প করছে, তখন বি ভার্ব নিজেই পাস্ট পার্টিসিপলটা নিয়ে নিচ্ছে। তাহলে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন। এইবার বিটা হয়ে গেল বিন, অ্যাটাক্ট এর পাস্ট পার্টিসিপলটাকে নিয়ে নিল। এবার মেইন ভার্বটা কোন ফর্মে যাবে? আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপলেই চলে যায়। কাজে সে আবার নিজের পাস্ট পার্টিসিপলটা দিল ঠিকই, কিন্তু প্যাসিভের প্রয়োজনে, প্যাসিভ ভয়েসের প্রয়োজনে সে আবার পাস্ট পার্টিসিপলটাকে গ্রহণ করলো, নিল। তাহলে ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড দিলাম। আচ্ছা, তারপরে আমরা বাই দিয়ে সাবজেক্টটাকে দেবো দি ম্যান, বাইয়ের পরে দি ম্যান। তাহলে এই হয়ে গেল প্যাসিভ ভয়েস। নাম্বার 4, দ্য ডোর ওয়াজ ওপেন। দ্য ডোর ওয়াজ ওপেন টার্ন ইন্টু আ নেগেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ করতে হবে, নাবাচক করতে হবে। তাহলে ওপেন মানে খোলা, বাংলায় কি দাঁড়াচ্ছে? দ্য ডোর ওয়াজ ওপেন, দরজা খোলা ছিল। তাহলে নাবাচক করলে বাংলায় কি হবে? দরজা খোলা ছিল মানে কি? দরজা বন্ধ ছিল না, এই তো বোঝাচ্ছে। ওই বাংলাটা ভাবলে ইংরেজিটা সহজ হয়। দ্য ডোর ওয়াজ নট শাট অথবা ক্লোজড, দরজা বন্ধ ছিল না। এইভাবে আমরা নেগেটিভ করলাম। Question number 5. The sun began to sink behind the trees. The sun began to sink behind the trees. সূর্য কি করছে? গাছেদের পেছনে অস্ত যেতে শুরু করেছে। The jar stuck the spade into the ground at last. জার তার কোদালটাকে মাটিতে রাখলেন, গেঁথে রাখলেন, থামলেন তিনি। টার্ন ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব। The sun began to sink behind the trees. The jar stuck the spade into the ground at last. এটি কিন্তু সেন্টেন্সটি অলরেডি ভাগ করাই আছে, কমপ্লেক্সের মতো হয়েই আছে। এটা শুধু একটা লিঙ্কার দিলেই হয়ে গেল। মানে দুটো ঘটনা আছে। সান হচ্ছে, সূর্য হচ্ছে ডুবছে, সহজ করে ভাবো, সূর্য ডুবে যাচ্ছে গাছের আর পেছনে। যার তার কোদালটাকে মাটিতে গেঁথে রাখলেন অবশেষে, মানে তিনি কোদাল দিয়ে কাজ করাটা থামলেন। এটা আমরা অ্যাজ বা হোয়েন দিয়ে করতে পারি। আর আরেকটা জিনিস বলবো তোমাদের, ভার্বগুলোকে দেখো। এখানে বিজ্ঞান ভার্বটা হচ্ছে আছে, দ্য সান বিগ্যান টু সিঙ্ক। বিজ্ঞান হচ্ছে মেইন ভার্ব, টু সিঙ্ক হচ্ছে ইনফাইনিট ভার্ব, টু যুক্ত ভার্বটা হচ্ছে ইনফাইনিট, অসমাপিকা ক্রিয়া। তো বিজ্ঞান হচ্ছে এখানে একটা ভার্ব আছে, আর সেকেন্ড ভার্ব আছে স্টাক। তাহলে এই যে কমা আছে ট্রিজ, এই পর্যন্ত একটি ক্লজ হবে। আর দি জার স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড এট লাস্ট আরেকটি ক্লজ হবে। এখানে দুটি ক্লজ মূলত ভাগ করাই আছে, শুধু লিঙ্কারটা দিলেই হয়ে গেল। তাহলে অ্যাজ দিয়ে এটা আমরা করতে পারি, অথবা হোয়েন দিয়ে আমরা করতে পারি। অ্যাজ বা হোয়েন দ্য সান বিগ্যান টু সিঙ্ক behind the trees, the jar stuck the spade into the ground at last. এভাবে আমরা করতে পারি। Question number 6. The most important thing in the world was science.
পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল বিজ্ঞান। চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে কি ডিগ্রি? এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। এখন এটা যে সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রি কার হয় বলো? অ্যাডজেক্টিভের ডিগ্রি পরিবর্তন হয়। ইম্পর্ট্যান্ট হলো এখানে অ্যাডজেক্টিভ, এটার ডিগ্রি চেঞ্জ হচ্ছে। তো ইম্পর্ট্যান্ট হচ্ছে একটু লম্বা শব্দ, বড় শব্দ। আমরা সাধারণত করি কি, শর্ট বা ছোট ওয়ার্ডগুলোর ক্ষেত্রে, অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে আমরা বানান পরিবর্তন করে ডিগ্রি চেঞ্জ করি। যেমন গুড, বেটার, বেস্ট, কুল, কুলার, কুলেস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, এরকম। কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা বড় শব্দ, এটার বানান চেঞ্জ করে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি তৈরি করতে পারি না। সেক্ষেত্রে মোস্ট অর্থাৎ মাছ, MUCH, মাছ, এই ওয়ার্ডটার আমরা সাহায্য নিয়ে থাকি। তাহলে এমনিতেই মাছ একটা অ্যাডজেক্টিভ, তা মাছ হচ্ছে পজিটিভ, মোর হচ্ছে সুপারলেটিভ, MORE, মোর, মোস্ট হচ্ছে সুপারলেটিভ। তো ইম্পর্টেন্টের ক্ষেত্রে আমরা মাছ শব্দটার অ্যাডজেক্টিভটার হেল্প নিচ্ছি, কারণ ইম্পর্টেন্ট নিজেই হচ্ছে পজিটিভ, আর কম্পারেটিভ বা সুপারলেটিভ করার জন্য হেল্প করছে মাছ শব্দটি। মাছ শব্দটির কম্পারেটিভ ফর্ম হচ্ছে, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মোর। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে পজিটিভ, এটাকে কম্পারেটিভ করার সময় করব মোর পজিটিভ, মোর ইম্পর্টেন্ট, আর সুপারলেটিভ করার সময় করব মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এটাকে পজিটিভ ডিগ্রি করার সময় কী করব? মোস্টটাকে আমরা তুলে দেব, কারণ ইম্পর্টেন্ট নিজেই পজিটিভ, শুধু এইটুকু রাখবো। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এটাকে পজিটিভ করার সময় শুধু ইম্পর্টেন্ট রাখবো। কিভাবে করব? আনসার, নো আদার থিং অর নাথিং, যে কোনো একটা আমরা দেব। নো আদার থিং দিয়ে শুরু করতে পারি বা নাথিং দিয়ে শুরু করতে পারি। ইন দ্য ওয়ার্ল্ড যেমন আছে তেমনি থাকবে, ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। ডাবল এর ব্যবহার করতে হয়, এটাই নিয়ম। নো আদার থিং ইন দ্য অথবা নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। তো আমরা এটাকে আমরা এটাকে পজিটিভ ডিগ্রি করলাম। তো নো আদার থিং বা নাথিংটাকে কেন আনা হলো? কারণ এই যে থিং নাউনটা থেকে আমাদের ক্লুটা আমাদের নিতে হচ্ছে। কারণ সায়েন্সকে একটা থিং বলে কল্পনা করা হচ্ছে, এবং পৃথিবীতে আরও এরকম অনেক থিংস আছে। কাজে সেইটা ক্লু নিয়ে আমরা যে অন্য কোনো জিনিস বিজ্ঞানের মতো এত গুরুত্বপূর্ণ ছিল না, এই জন্য এখানে নো আদার থিং বা নাথিংটাকে নিয়ে আসা হলো। এবারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড অর প্রিপোজিশনস। সঠিক আর্টিকেল, প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। হোয়েন মাই ফাদার কেম আউট, এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক আছে, নাম্বার ওয়ান ব্ল্যাঙ্ক, দ্য মস্ক after the prayers. People of different religions would be sitting outside, waiting, blank number 2, him. Many of them offered bowls of water, blank number 3, my father, who would dip his fingers, blank number 4, them, and say, blank number 5, prayer. This water was then carried home, blank number 6, 6 নম্বর শূন্যস্থান, the invalids.
তাহলে এই যে তোমাদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছে যে এটা এটা তোমাদের স্ট্রং রুট থেকে নেওয়া আছে, স্ট্রং রুট গল্পটা থেকে নেওয়া। তো সেখানে যা প্রিপোজিশনগুলো আর্টিকেলগুলো ব্যবহার করা আছে এই অংশে তোমরা যারা গল্পটা ভালো করে পড়েছো তোমাদের পক্ষে করার সুবিধে হবে, এই জন্য টেক্সটটা ভালো করে জানতে হবে। তাহলে 1 নম্বর শূন্যস্থানে কি হবে? হোয়েন মাই ফাদার কেম আউট, নাম্বার 1-এ হবে অফ। নিচে আনসারটা দেওয়া আছে দেখো, নাম্বার 1 অফ। তাহলে হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting, তারপর হবে for, 2 নম্বরে for him. Many of them offered bowls of water, তারপর 3 নম্বরে হবে to my father who would dip his fingertips, 4 নম্বরে ব্ল্যাঙ্ক নাম্বার 4-এ হচ্ছে ইন দেম অ্যান্ড সে, ব্ল্যাঙ্ক নাম্বার 5-এ হচ্ছে এ, দ্যাট ইজ আ প্রেয়ার। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, লাস্ট হলো ফর দ্য ইনভ্যালিডস। এবারে বরাবরই শেষের দিকে ভুল সংশোধনের একটা প্রশ্ন থাকে। তো কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সে যে এরার বা ভুল আছে সেটাকে কারেক্ট করতে হবে বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইনড ওয়ার্ড, এখানে নিচে দাগ দেওয়া যে শব্দটা আছে সেটাকে পরিবর্তন করতে হবে উইথ দ্য রাইট ওয়ান, সঠিক শব্দ দিয়ে করতে হবে পরিবর্তন। ফ্রম দ্য অপশনস গিভেন বিলো, নিচে অপশন দেওয়া আছে সেখান থেকে সঠিক অপশনটাকে নিয়ে এই আন্ডারলাইন করা শব্দ বাদ দিতে হবে। ইউ মাইট রান দ্যাট কম্প থ্রু ইউর হেয়ার, ইউ মাইট রান দ্যাট কম্প থ্রু ইউর হেয়ার। তুমি কি করতে পারো না, এই চিরুনিটা তোমার মাথা চুল দিয়ে চালিয়ে নিতে পারো, অর্থাৎ তুমি তোমার যে মাথা বা চুল সেটা চিরুনি করো। সো ইউ উইল লুক প্রেজেন্ট। দেখো ইউ উইল লুক প্রেজেন্ট, এটা বেখাপ্পা লাগছে। লুক প্রেজেন্ট কখনো হয় না, এখানে আমরা দেব অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে অপশনগুলো কি কি আছে? প্রেজেন্টলি, প্রেজেন্টেবল, প্রেজেন্টিং। এখানে প্রেজেন্টেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, তো এখানে হবে প্রেজেন্টেবল। তাহলে আনসারটা কি লিখব? ইউ মাইট রান দ্যাট কম্প থ্রু ইউর হেয়ার, সো ইউ উইল লুক প্রেজেন্টেবল। তো এই হলো এরার কানেকশন। এবং এটাও দেখো, এই সেন্টেন্সটাও কিন্তু তোমার সেই টেক্সট থেকে দেওয়া, থ্যাংক ইউ ম্যাম থেকে দিয়েছে অবশ্যই। তাই তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা টেক্সটটা কিন্তু সবাই ভালো করে পড়ে দিবে। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এতক্ষণ আজকের আলোচনায় আমার সাথে ছিলে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমরা আবার বেশি করে গ্রামার প্র্যাকটিস করো, কারণ গ্রামার যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি গ্রামার সম্পর্কে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে এবং তোমরা আরও দক্ষ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।